বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সরকার সাবেক মন্ত্রী এবং এই মুহূর্তে জাতীয় পার্টি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন যে রাজপথের বিরোধী দল তারা দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং সেই তীব্র আন্দোলন রোজার ঈদ গেছে, তারপরে আবার তারা এই ঈদুল আজহা যেটি গেল সেই ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলবার কথা বলেছেন। তো ঈদ গেছে, আন্দোলনের কি হাল হকিকত এবং কেন আন্দোলন সেটি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। অন্যদিকে আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত যেটি জানি যে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, বাংলাদেশ সরকারের যিনি মন্ত্রী বা ধর্মীয় বিষয় সহ অন্যান্য নানা বিষয়ে কথা বলে সরকার তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা থেকে এবং সেই অপসারণের প্রক্রিয়াটি চলছে সেটি তিনি জানিয়েছেন। আশা করা যাচ্ছে যে কোনো মুহূর্তে তার এই অপসারণ চূড়ান্ত হবে এবং গেজেট নোটিফিকেশন হবে। অন্যদিকে তার ভাই কাদের সিদ্দিকী বীরুত্তম, তিনি আল্লাহর কাছে ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেই সঙ্গে দেশবাসীর কাছেও। মূলত এইসব বিষয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে একটু শুনতে চাই যে বিএনপি তো বলছে যে তারা তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে এবং তাদের মূল লক্ষ্য একটি মধ্যবর্তী নির্বাচন। তো যেহেতু আপনারা সংসদে আছেন, বিরোধী দল হিসেবে আছেন, আবার সরকারের অংশ হিসেবে আছেন, তো আপনারা কি মনে করছেন যে আপনাদের নিজেদের ভেতরকার অ্যাসেসমেন্টটা কি কতদিন পর্যন্ত আসলে যে পদবি যে অবস্থান নিয়ে আপনারা আছেন সেটি ধরে রাখতে পারবেন? ধন্যবাদ। আমি রফিক ভাই আসছেন, উনি ওনাদের দলের কথা বলবেন, তবে আমি বিরোধী দলকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি বিএনপিকে, মানে এই কারণে যে তারা এই যে একটা বিরোধী দলের ভূমিকা পালন করতেছে নিয়ম মেনে, এটি কিন্তু ওই ধরেন ব্রিটিশ পার্লামেন্ট, আমরা তো ওই যে পাশ্চাত্যের যে গণতন্ত্রকে আমরা ফলো করি সেটা তারা এখন এবং অন্য দল দেশকে এটা তারা কিন্তু এখন ফলো করতেছে। কারণ তারা অতীতের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে যে জ্বালাও পোড়াও করে, মানুষ মেরে, বোমা মেরে এই সমস্ত করার পরে ঠিক মানুষের আর সহানুভূতি থাকে না। এটা বুঝতে পেরে এবং ওনারা যারা প্রেসিডিয়ামে আছে অত্যন্ত অভিজ্ঞরা, আমি ওনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে তারা এখন একটা সিস্টেম চেঞ্জ করছে। এখন তারা ওয়েট করবে, বিভিন্ন সরকারের বিরোধিতা করবে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে, পত্র পত্রিকায় কথা বলবে, সেমিনারে কথা বলবে, টেলিভিশনে এসে কথা বলবে, এগুলো করবে এবং নেক্সট ইলেকশনের জন্য তারা প্রস্তুতি নেবে। এটাই হচ্ছে গণতন্ত্র। চট করে তারা একটা হরতাল দিয়ে মানুষ মেরে জ্বালাও পোড়াও করে সারা দেশকে অস্থিতিশীল অতীতে যেটা করছে সেটা তারা আর করবে না। কারণ ওরা বুঝতে পেরেছেন যে অতীতে এইগুলো করে নির্বাচনটা তো তারা বন্ধ করতে পারলো না, বানচাল করতে পারলো না, উপরন্তু বহু লোক হতাহত হলো। আমার কাছে সাভারে এক ভদ্র মহিলা আসে, তার স্বামী পঙ্গু হয়ে গেছে, যে পেট্রোল বোমা মেরেছিল, পঙ্গু হয়ে গেছে, তারা সাহায্যের জন্য। আর স্বামীর কোনো গাড়ি চালাতে পারবে না, কোথাও চাকরি করতে পারবে না। তো এইভাবে আমরা কিন্তু খবর রাখি না। আমরা এমপি হয়েছি, রাষ্ট্রীয় ক্ষমতায় গেছি, অমুক তমুক, বা আমরা বিরোধী দলে আছেন, সবাই ঠিক আছে, কিন্তু যে সাধারণ লোকগুলো পেটের যন্ত্রণা রাজপথে বেরিয়ে এসে তারা এই যন্ত্রণার শিকার হয়েছে, সারা জীবন যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের কি কেউ খবর নিয়েছে? রাষ্ট্র বা আমরা জনগণের বা আমরা যারা রাজনীতি করি কেউ খবর নেই। সেই কারণে বিএনপির এখন যে ভূমিকা, আমি অভিনন্দন জানাই। আর সেকেন্ড পার্ট হচ্ছে আমরা বিরোধী দলে, এটা ঠিক, হ্যাঁ, বিরোধী দলের থেকে সরকারের মন্ত্রিত্ব এটা শোভনীয় না, এটা শোভনীয় না। কিন্তু আমাদের মধ্যে আমাদের নেতা, দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন যে এই ব্যাপারে আমরা যথাসময় সিদ্ধান্ত দেবো, কখন বেরিয়ে আসতে হবে, কি করতে হবে। আপনি জানেন যে একটি নির্বাচনটা ছিল
একটা অনিশ্চিতের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনটা করতে হয়েছে জাতীয় পার্টিকে। কারণ গোটা দেশে ওনারা যে নৈরাজ্যটা সৃষ্টি করেছিল তার মধ্যে অনেকেই এটা বলেছে, সন্দেহ প্রকাশ করেছে যে এই নির্বাচন হবে না। ইভেন আমাদের পোলিংয়ের 3 দিন আগেও আমাকে বলেছে যে তুমি এত চেষ্টা করতেছো, এত রাত জেগে জেগে ক্যানভাস করতেছো, এত বোমার মধ্যে দিয়া জীবনে এত ঝুঁকি নিয়ে, কিন্তু ইলেকশন কিন্তু হবে না, জেনে রেখো। আমরা খুব নিকট আত্মীয়রা, এবং তারা ভোট দিতে যায় না গোটা পরিবার আমার পক্ষে, কিন্তু ইলেকশন হয়ে গেছে, এটি প্র্যাকটিক্যাল। তারপরে আমাদের সেই অবস্থার মধ্যে ইলেকশন আগে যেহেতু আমরা ওই ইন্টারিম গভর্নমেন্টে আমাদের 6 জন মন্ত্রী উপদেষ্টা ছিল, ইলেকশনের পরে আমাদের 3 জন মন্ত্রী হয়েছে এবং 1 জন উপদেষ্টা হয়েছেন, বিশেষ দূত হয়েছেন স্যার। তা এটা আমাদের দলের একটা সিদ্ধান্ত আমরা নিব প্রেসিডেন্টে বসে। স্যার যে সভা ডাকবেন, উনি যখনই চাবেন আমরা সবাই একমত হব ছেড়ে আসার। ওনার চাওয়াই কি চূড়ান্ত কিনা বা শেষ চাওয়া কিনা? না, এই ব্যাপারে তো আমাদের প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেবে। এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত, এটা ছোটখাটো কোনো সিদ্ধান্ত না। মানে এখানে তো আমরা যতদূর বাইরে থেকে বুঝি যে ওনার চাওয়ার সঙ্গে আপনাদের দলের যিনি সংসদীয় দলের যিনি নেত্রী তার মতামতটা বা সিদ্ধান্ত এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধু তাই নয়, মানে অবস্থা দৃষ্টি এমনটা মনে হয় যে যারা মন্ত্রিসভায় আছেন তাদের নিজেদের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেও বা মতামতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মন্ত্রীরা সবসময় প্রধানমন্ত্রীর মন্ত্রী হন, তাদেরকে তো ওখান থেকে একটা ছাড়পত্র আনতেই হবে। তবে এইটা ঠিক যে সব আমাদের দলের এসে থাকবেন, নেতৃত্বে আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের নেতৃত্বে সব আছেন। সবাই বলেছেন যে স্যার আপনি যখন বলবেন আমরা মন্ত্রিত্ব থেকে বেরিয়ে আসবো, এটা সময়ের ব্যাপার। জি, আসবো আবার আপনার কাছে। ভাই শরফুল ইসলাম মিয়া, আপনি শুনলেন প্রশ্নটা আমি করেছিলাম যে আপনারা প্রায়শই বলছেন যে এর মধ্যে মানে এই সময়ের পরে আপনারা আন্দোলন শুরু করবেন এই সময়টাতে, কিন্তু সেই আন্দোলন আসলে ঠিক সেই অর্থে গড়ে উঠছে বলে মনে হচ্ছে না। মানে আন্দোলন করতেই হবে, প্রয়োজন না থাকলে এমনটা কেউ চাইবে না, রাজপথ অস্থির হোক সেটিও মানুষের চাওয়া নয়। আপনার দলের নেতা কর্মীদের সঙ্গে যেটুকু আমাদের যোগাযোগ বা আমরা যেটুকু বুঝি তারাও অনেকটা এক ধরনের নৈরাশ্যের মধ্যে আছে, কারণ রাজপথে বা বিরোধী দল হিসেবে যারা থাকে তারা একটু চায় কর্মীদের সজীব রাখবার জন্য একটু আন্দোলন কর্মসূচি, সেই জায়গাটায় দল বেশ পিছিয়ে আছে বলে অনেকে মনে করেন। আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন, আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সময় দেখেছেন যে বিএনপি অনেক অগোছালো একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে ক্রমশ। আন্দোলন বলতে জনগণের কাছে বিভিন্ন কর্মসূচি নিয়ে যাওয়া এবং জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে জনগণের কথা বলা, জনগণের পক্ষে কথা বলা। সেই ক্ষেত্রে আপনারা গত 2-1 মাসের মধ্যে দেখেছেন যে 5টি জনসভায় বিরোধী দলীয় মানে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, 20 দলীয় ঐক্যজোট নেতৃবৃন্দ 5টি জনসভা করেছে এবং প্রত্যেকটি জনসভায় লক্ষ লক্ষ লোক উপস্থিত ছিল। আমি 2-1টিতে গিয়েছি। রাস্তায় যাওয়ার পথেও, সারা পথে যাওয়ার পথে দুধারে অগণিত লোক সবসময় উপস্থিত ছিলেন এবং জনসভায় তারা উপস্থিত হয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের মধ্যে যথেষ্ট মানে উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পেয়েছি, যেটা মানে আগের তুলনায় প্রেজেন্স অফ যে কোনো সাংবাদিকরা যারা নিউজগুলি কাভার করে তারাও বলেছেন, এবং দেখবেন যে আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে জনগণের উপস্থিতি। সুতরাং আপনি জনসংযোগ, মানুষের সঙ্গে কথা বলা, মত বিনিময় করা, এইগুলি যদি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হয় তাহলে সেই গণতান্ত্রিক আন্দোলন সেইভাবে। এখন যেটা বলছেন যে জ্বালাও পোড়াও ইত্যাদি এই সমস্ত কথা নিয়ে প্রশ্ন উঠলে যে সেই কর্মসূচি কোনটা, সেটা আলাদা কথা। আর জনাব ফিরোজ তীব্র আন্দোলন বলতে যেটি আমরা আপনাদের এসেন্স যেটা, সেটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে সরকার ধাক্কা খাবে, নড়ে চড়ে বসবে, বা তার সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত এখনো তার অটল, সেখান থেকে নড়ে চড়ে নড়বে, সেরকম কোনো কিছু হচ্ছে না। সেটি আপনি অহিংস আন্দোলন দিয়েও হতে পারে, জনগণ সম্পৃক্ত হলে। সমস্ত জনগণকে যদি আপনি সমগ্র জাতিকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন অহিংস একটা আন্দোলনের পথে, এবং সকলে যদি আপনার রেসপন্স করে, সেটা অসম্ভবের কিছু না, তো সেটা সম্ভব হতে পারে। কখন হবে সেই নিয়ে আমি মনে করি যে ডেমোক্রেটিক প্রসেসে আন্দোলন কিন্তু ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের অংশ হিসাবে আমাদের যে গণসংযোগ এবং জনসভা যেগুলি হচ্ছে সেগুলি পার্ট অফ দ্য আন্দোলন।
এখন দেশ যে কি অবস্থা আছে সেই সম্পর্কে চমৎকারভাবে জনাব ফিরোজ রশিদ সাহেব বলেছেন যে বিরোধী দলে ওনারা আছেন, সরকারও ওনারা আছেন, মন্ত্রিসভার সদস্য ওনারা রয়েছেন এবং ওনাদের দলের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন। উনি নিজে বলেছেন যে খুব একটা শোভন নয়, সুতরাং সেই অবস্থা আছেন এবং তিনি বলেছেন যে যে কোনো সময় ওনাদের দলের প্রেসিডেন্ট যখন সিদ্ধান্ত দিবে তাহলে তারা মন্ত্রিসভা সেই আসবেন। এই যে একটা অদ্ভুত ব্যবস্থা, স্ট্রেঞ্জ সিচুয়েশন ইন দ্য পার্লামেন্টারি হিস্ট্রি অফ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোথাও পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দল থাকে, কিন্তু বিরোধী দল পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ক্যাবিনেটের মন্ত্রিসভার সদস্য থাকে এবং প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার থাকে দলের প্রধান। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে পার্লামেন্টারি ডেমোক্রেসির কোথাও নাই। পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল বেসিক কোথায় হলো বিরোধী দল থাকবে এবং বিরোধী দল তার নিজস্ব একটা রোল প্লে করবে। এখন আপনার প্রধানমন্ত্রী যেমন ইনি বলেছেন যে মন্ত্রিসভার সদস্য হলে তো প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের হেড ওনার সদস্য হিসেবে রিজাইন করতে হোক, আপনার প্রশ্নের জবাবে তিনি বলেছেন সেটাও প্রধানমন্ত্রীর অনুমতি বা কথাবার্তা এগুলোর তো প্রয়োজন হবেই। এটা সত্যিকার অর্থে পার্লামেন্টারি ডেমোক্রেসি বলতে যে বিরোধী দল বুঝায় সেই বিরোধী দল আমাদের দেশে আছে কি না, এতে কোনো সন্দেহ নাই আমার মতে যে যেভাবে বিরোধী দল হওয়ার কথা এবং বিরোধী দল যে দায়িত্ব পালন করার কথা সেই ক্ষেত্রে বিরোধী দল মিজারেবলি ফেল করছে টু ডু দ্যাট এবং ইনফ্যাক্ট বিরোধী দল বলতে কোনো কিছু এক্সিস্ট করছে না পার্লামেন্টে। এখন আমরা যারা পার্লামেন্টে নাই রাজপথে বিরোধী দল, যেটা আপনিও মানে যেভাবে সরকার হওয়ার কথা, সরকার কি সেভাবে এক্সিস্ট করছে? আপনি সরকার বলতে সরকারের কর্মাবলী যে কি হচ্ছে তার মধ্যে আপনি দেখেন এই দেশের অর্থমন্ত্রী বলে 5,000 কোটি টাকা যদি সোনালী ব্যাংক থেকে লুটপাট হয়ে যায় এটা তো বিরাট কোনো ব্যাপারই না। তারপর বেসিক ব্যাংকে 3,000-4,000 কোটি টাকা আপনারা দেখেছেন। শেয়ার বাজার থেকে আরম্ভ করে সমস্ত কেলেঙ্কারির ইতিহাস সকলেই জানে। এবং ইদানিং এই সরকার হওয়ার পরে 5 জানুয়ারি নির্বাচনের পরে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার বলতেছে যে এই যে ব্যাংকের ডাইরেক্টর আমরা করেছিলাম পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি দলীয় হিসাবে, এটা মারাত্মকভাবে ভুল করা হয়েছিল, যার জন্য এই লুটপাটগুলি হয়েছে। বাট দ্যাটস চলছে তো, গ্যাসের দাম আছে কয়েক ডাবলের বেশি হয়ে গেল, ইলেকট্রিসিটির মূল্য এরকম বৃদ্ধি পেল, মানুষ চলছে, দেশ চলছে। তো আপনি দেশ চলতে বলতে যা বুঝান এটার অবস্থা মানুষ মর্মমূলক উপলব্ধি করে। এবার রোজার ঈদে এবার ঈদিল আজহাতে গরু কুরবানির শেষের দিকে গরু সব যারা বিক্রি করতে আনছিলেন তারা বিক্রি করতে না পারে বাড়িতে নিয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী যেটুকু লাভ লোকসান করেছে সবটুকু রাস্তায় ডাকাতি এগুলো নিঃশেষ হয়ে গেছে। এগুলো টেলিভিশন, আপনাদের টেলিভিশনের খবরে আমরা দেখেছি, পড়েছি। সুতরাং এই তো অবস্থা, দেশ চলছে মানে চলতে বললে আসলে কি সত্যিকার অর্থে এই জন্যই কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? এই জন্য কি মুক্তিযুদ্ধের জন্য এই 30 লক্ষ লোক মানুষ জীবন দিয়েছিল? এটাকে দেশ চলা বলে কিনা? এবং আমি মনে করি এই অবস্থায় যদি দেশ চলে তাহলে ভবিষ্যতে গণতন্ত্রের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ সবকিছু নিয়েই একটা মারাত্মক হুমকির সম্মুখীন আমাদের হতে হবে। এবং বহু ক্ষেত্রেই আমরা কি ব্যর্থ হয়েছি না আসলে সত্যিকার অর্থে সফল হয়েছি তার জবাবও ভবিষ্যৎ বংশধর কাছে দিতে হবে। একটা প্রচুর সম্ভাবনা একটা ছিল, সেটা আমরা করতে পারিনি এবং সেই ব্যর্থতা আমাদের দায়বদ্ধতা নিতে হবে। এবং আরেকটা জিনিস আপনি জনাব লতিফ সিদ্দিকীর প্রশ্ন তুলেছেন, একজন মন্ত্রিসভার সদস্য আমাদের এখানে ক্যাবিনেটের মন্ত্রী থেকে বাদ দিতে হলে আইদার সে তাকে বলা হয় রিজাইন করার জন্য, সে রিজাইন করে, রিজাইন না করলে প্রাইম মিনিস্টার রিমুভ করে। সেখানে প্রসেস বলতে কি বোঝায় সেটা আমার ঠিক জানা নাই। আমি মানে রাষ্ট্রপতির কাছে ফাইলটা পাঠাবেন, প্রসেস মানে কি ফাইল উইল গো টু দ্য রাষ্ট্রপতি সাইন ছিলেন না দেশে পরশুদিন, কিন্তু সিদ্ধান্ত তো মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করবে না, মন্ত্রিপরিষদ উইল ডিসাইড দ্য ম্যাটার। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে দিস কুড বি ডিসাইডেড বাই হার ক্যাবিনেট, অথবা শি কুড ইনফর্ম দি মানে রেলিভেন্ট মানে ওই রেসপেক্টিভ মিনিস্টার ওনাকে যে আপনার ইউ আর আস্কড টু রিজাইন, ইফ হি ডাজ নট রিজাইন তাহলে না রিমুভার করছেন আসবে। যদি উনি বলে থাকেন, বলেছেন কিনা সেটাও আমরা জানি না। এবং যদি ওইটা পদত্যাগ করানোটা একটু সম্মানজনক, অপসারণ করে দেওয়া বরখাস্ত করা সেটা একটু শাস্তি হিসেবে হতে পারে বিবেচনা হয়তো প্রধানমন্ত্রী নিয়েছেন। প্রসেস বলছেন সেই প্রসেসের ব্যাপারে আমাদের কোনো জানা নেই। এক নম্বর হলো যে যেই বক্তব্যটা তিনি দিয়েছেন সেটা হলো মূলত অ্যাবসলিউটলি ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এবং হজ হলো 3য় স্তম্ভ। সেটা আমরা যারা হজ করেন ধনী লোকরা, অবস্থাশীল লোকরা তাদের নিজের টাকা দিয়ে হজ করেন, কেউ তাদেরকে বলেও না, ভলেন্টারিলি সেটা করেন, স্বেচ্ছায় সেটা করেন এবং ধর্মীয় সে কাজটা ওনারা সম্পাদন করেন। সেখানে যেমন জনাব লতিফ সিদ্দিকী সাহেব যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী ছিলেন, তিনি রাষ্ট্রের টাকায় কিন্তু
ইউনাইটেড নেশনসে গিয়েছেন, আমেরিকাতে গিয়েছেন রাষ্ট্রের টাকায়। বাংলাদেশের পতাকা নিয়ে, অর্থাৎ মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে পতাকা নিয়ে রাষ্ট্রের অর্থে তিনি প্রধানমন্ত্রী সভার সঙ্গী হিসাবে সেখানে গিয়েছেন। এবং সেখানে যেখানে নাকি যেই জায়গায় মানে ইহুদি লবি, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটসের যে শক্তিশালী লবি সারা বিশ্ব যারা কন্ট্রোল করছে সেই দিক দিয়ে, সেখানে যে ইসলামের মূল স্তম্ভের উপরে আঘাত দিয়ে তিনি কথা বলেছেন। হি ওয়াজ নট আস্কড টু সে অ্যাবাউট এনিথিং, যে আপনি ধর্মীয় একজন নেতা হিসেবে এই কথা বলেন। তাহলে কেন বললেন? কাউকে না কাউকে হয়তো স্যাটিসফাই করতে বলেছেন কিনা, হয়তো বলতে পারেন তিনি। কিন্তু এই বলার পরে প্রধানমন্ত্রী এসে যে প্রেস কনফারেন্স করলেন, তিনি বললেন যে এটা যিনি বক্তৃতা দিয়েছেন তার দায়িত্ব বহন করতে হবে। আমি যেটা মনে করি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু মন্ত্রিপরিষদের সদস্যরা কালেকটিভ রেসপন্সিবিলিটি, দে কল্ড ইট কালেকটিভ রেসপন্সিবিলিটি। মন্ত্রিপরিষদের সদস্য কোনো একজন মন্ত্রীর দায় দায়িত্ব, কাজে দায় দায়িত্ব বহন করবেন। যদি তিনি রিমুভড হন সেই কারণে, এবং স্পেসিফিক্যালি যদি একটা সুনির্দিষ্ট অভিযোগে তাকে রিমুভ করা হয়, তখন হয়তো মন্ত্রিপরিষদ বলতে পারে যে জনগণ তো সরকারকে বা প্রধানমন্ত্রীকে দায়ী করেনি, বা এই ধরনের ক্ষেত্রে যেটি অতীতে হয়েছে, সেই আমরা যদি দাউদ হায়দারের কথা স্মরণ করি, আমরা যদি তসলিমা নাসরিনের কথা স্মরণ করি, যে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে মানুষের ক্ষোভের মুখে। লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে তো সেরকমটি কোনো উত্তাপ রাজপথে বা সেরকম সেই অর্থে কোনো প্রতিবাদ, কিছু কিছু প্রতিবাদ বা কিছু কিছু আলটিমেটাম ছিল, কিন্তু সেটি কিন্তু দেখা যায় না। আর সরকারকে দায়ী করা বা প্রধানমন্ত্রীকে দায়ী করা, আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি পয়েন্টে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্ত নয়, ইজ অ্যাকসেপ্টেড ইন অল মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি। ইন 1963 ওয়ান অফ দ্য মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার অফ ইন্ডিয়া, তার একটা ফল্ট, মারাত্মক ফল্ট মানে তখন হি ওয়াজ ফোর্সড টু রিজাইন। এবং তখন প্রাইম মিনিস্টার মিস্টার নেহেরু তিনি নিজে স্টেটমেন্ট দিলেন ইন পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট, এন্ড সেইড ইট যে একজন মন্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে, আমার মন্ত্রিসভার সদস্য তার দায় দায়িত্ব আমাকে বহন করতেই হবে। দিস ক্যাবিনেট ইজ রেসপন্সিবল ফর ইট, বাট উই হ্যাভ আস্কড হিম টু রিজাইন এন্ড হি হ্যাজ রিজাইন, বাট রেসপন্সিবিলিটি গোজ উইথ আস, যে এটার দায় দায়িত্ব আমরা বহন করছি। এবং সেটা থেকেই কিন্তু মেইন ইস্যু হ্যাজ স্টার্টেড, দি কালেকটিভ রেসপন্সিবিলিটি of the cabinet. Action taken by any individual minister, এটা কিন্তু নয় যে সে absolutely he is responsible for it. Prime Minister as a head of the cabinet and the cabinet itself bears the responsibility for his act. কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা দেখি না। আপনি যেটা বলেছেন সেটা সেইভাবে বলতে গেলে যে এই ধরনের আন্দোলনের কথা বলছেন, সেই আন্দোলন হয়তো আমরা এভাবে রাজপথে আমরা দেখি নাই, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলি প্রত্যেকদিন মসজিদ থেকে আজকেও মানে গতকালও এগুলি হয়েছে। হ্যাঁ, আপনি যে বিগরাস আন্দোলনের কথা বলেছেন, উদাহরণ দিলাম যে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে এবং তারা আজকে পর্যন্ত দেশে প্রবেশ করতে পারছেন না। দাউদ হায়দারের কথা বলি, তসলিমা নাসরিনের কথা বলি, দাউদ হায়দার তো 70-এর দশকের, সেই 70 দশকে আজকে 40 বছরের মতো বেশি হয়েছে। তসলিমা নাসরিন 90-এর শুরুর দিকের কাহিনী, তসলিমা নাসরিনও আসতে পারছেন না। এবং সেই ক্ষেত্রে একটা কারণ হতে পারে যে ইদানিং কিন্তু জঙ্গি, ইসলামী জঙ্গি সমগ্র বিশ্বে এই নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ইরাকের নাকি মানুষ সরকারের প্রতি একটু বেশি আস্থাশীল হচ্ছে ক্রমশ। সরকারের প্রতি আস্থাশীল হইয়া তারা লতিফ সিদ্দিকী যে হজের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং হজের টাকা খরচ, সরকারের প্রধানমন্ত্রী হয়তো যথেষ্ট পরিমাণে শাস্তি দেবেন এই নিশ্চয়তা থেকে এই বিশ্বাস করছেন। হ্যাঁ, আপনি বলতেই তো পারেন, আপনি বলা মানে এটা তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। আর তাছাড়া আপনি যেখান থেকে বসে সম্প্রচারণ নীতি আপনার উপরে এমনভাবে চেপে আসে এবং এমনভাবে এটা প্রভাব বিস্তার করছে যে সেই সম্প্রচারণ নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে আপনি একটা মামলার সম্মুখীন হবেন, সেটা আপনি নাও যেতে পারেন। সুতরাং সেটা হতে পারে তো একদিকে সম্প্রচারণ নীতি আর অপর দিকে মিথ্যা মামলা যেভাবে হিরিক, মানে আমাদের তো যেমন আমার বিরুদ্ধে 5টা মামলা করা হয়েছে, আমি নাকি গাড়িতে আগুন দিছি, পুড়েছি। আমি আমার জীবনে সেই 62 সালের শিক্ষা আন্দোলনে এরশাদ বিরুদ্ধে মানে আইয়ুব খানের বিরুদ্ধে এক্সপোর্ট হয়েছি, কিন্তু একটা ডিলও কোনো মানুষের গায়ে মনে নেই। হয়তো 5 বার আমাকে হত্যার চেষ্টা করেছে। 91-এর ইলেকশন আই ওয়াজ অ্যাটাকড, আমাকে মেরে ফেলে রাস্তা ফেলে রেখেছিল, আমি রেগে করছি। অল দিস থিং দে হ্যাভ ডান। তারপরে আমরা যেটা দেখছি অবস্থাটা অন্যরকম। সব ভালোই ভালো নয়, সব শান্তই শান্ত নয়, ঝড় এমনভাবে উঠতে পারে যে ডুবেও যাওয়ার সম্ভাবনা থাকে। কাজী ফিরোজ রশিদ শুনলেন তো, ওই যে আপনি যা প্রথম বলছিলেন যে ওনারা ওয়েস্টমিনিস্টার প্যাটার্নটির বিরোধী দলের ভূমিকা পালন করতেছে, আমি সেজন্য তো রফিক ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা ওনাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে,
বিরোধী দলের যে ভূমিকা ছিল, আমরা বিরোধী দলের সবসময় কাজ করেছি, একজন বিরোধী দলের কর্মী হিসেবে আমরা যে ভূমিকা পালন করছি, এখন কিন্তু বিএনপি সেটা করে না। এর জন্য আমি অভিনন্দন জানাইছি, ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এইভাবে করবে। এবং নির্বাচন আসলে বলছেন যে আমাদের রাস্তাঘাটে যখন আমরা মিটিং করতে যাই, দুই পাশে দাঁড়িয়ে মানুষ এত আমাদেরকে সাপোর্ট করতেছে, লক্ষ লক্ষ মানুষ আমাদের পক্ষে আছে এবং আগামী 5 বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে ওয়েস্ট মিনিস্টার প্যাটার্নের বিরোধী দলের রাজনীতি। আমি সেজন্য সাধুবাদ জানিয়েছি। ঠিক ওইভাবেই এদেশে কখনো বৈজ্ঞানিক সমাজতন্ত্র চালুর চেষ্টা হয়েছিল, ব্যর্থ জনগণ চায় নাই, তারা মূলধার ফিরে এসে এখন কিন্তু তারা জাতীয় রাজনীতি অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য হয়ে দেশ চালাচ্ছে। আমরাও কিন্তু একটি গণতন্ত্রের নতুন সিস্টেম চালু করতে গেলাম। এই যে ধরেন বলতে পারেন যে এটা যদি আপনি আপনার ভাষায় বলেন, আমি বলছি যে আমরা নতুন সিস্টেম, কিন্তু আপনি যদি বলতে পারেন যে এটা বৈজ্ঞানিক গণতন্ত্র, যে সরকারও থাকবো বিরোধী দলও থাকবো, দেখি কেমন হয়। বৈজ্ঞানিক গণতন্ত্র বলি আমরা। এইটা করতে যেয়ে আমরা যদি দেখি যে না জনগণ এটা পছন্দ করতেছে না, তাহলে আমরা আবার মূল যে রাজনীতি সেখানে ফিরে আসবো। অর্থমন্ত্রী কথা বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের ডাইরেক্টরস দিয়ে এটা মস্তর ভুল ছিল। উনি কিন্তু একদমই সত্যি কথা বলেছেন, অকপটে। কিন্তু দুর্ভাগ্য কি রফিক ভাই, অতীতের অর্থমন্ত্রী, তাকে আমি খুব শ্রদ্ধা করতাম, সাইফুর রহমান সাহেব, উনি মারা গেছেন। উনি কিন্তু কোনদিন ভুল স্বীকার করেন না। উনি যত ভালো ভালো গাভী ছিল আমাদের এই যে সাভারের ডেয়ারি ফার্মে, সব নিয়ে ওনার নিজের ফার্মে ঢুকেছেন, পয়সা দেওয়া নেই। গাভীর সাথে বা একজন ডাক্তারও যাইতো গরুর পাও ধরে, যাতে গরুর কোনো কষ্ট না পায়, একদম পাও ধরে গেছে। ইতিহাস আছে, ইতিহাস আছে। তা এখন এবার যে মানুষ এই যে গরুগুলো ফিরে গেছে, কেনে নাই, এটা কেন জানেন? সরকার কিন্তু আগে থেকে বলছে যে আপনারা সচেতন হবেন। অনেক মোটা তাজা গরু বানায় কি দিয়া, ওদের এক ধরনের হরমোন ইনজেকশন আছে, নানা রকম সার প্রয়োগ করা হয় গরুর খাবারের মধ্যে ভেজাল দিয়া, এবং তাতে তাদের কিডনি নষ্ট হয়ে গরুটা ফুলে যায়, পানি এসে ফুলে যায়। এটা মানুষ মোটা তাজা দেখে আপনারা কিনেন। আপনাদের সতর্ক করছে, সেই কারণে কিন্তু অধিকাংশ ক্রেতা আবার অনীহা প্রকাশ করছে ওই ধরনের গরু কিনতে। সেজন্য এই গরুগুলো ফেরত গেছে। এইগুলো বেশি ফেরত গেছে, এইগুলো কেউ কিনতে চায় নাই। এখন আমরা বলতে চাচ্ছি যে অতীতের যে রাজনীতি প্যাটার্নটা আপনারা চেঞ্জ করছে, এই জন্য আপনারা তো সবসময় আপনাদের ধন্যবাদ দিচ্ছি এবং এইভাবে চালিয়ে যাবেন। আমাদের দিকে তাকিয়ে লাভ নেই। আপনারা এই যে লতিফ সিদ্দিকীকে এখন দল থেকে বহিষ্কার করবে, ওনার মন্ত্রিত্ব চলে যাবে, এটা হয়তো একটা প্রসেস নিচ্ছে, নিয়ে একটা সময় নিতে চাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী কথা দিচ্ছেন, এটা হয়ে যাবে। ওনার একটা আছে যে উনি যদি কাউকে কথা দেন, এখন প্রধানমন্ত্রী, সেটা উনি করেন। এটা এইভাবে আমি বলতে চাই যে যেমন ইনু সাহেব, মেনন সাহেব, তারা তার মন্ত্রিসভায় স্থান পেয়েছে। তারা কিন্তু খুব ছোট্ট দল, খুব বড় দল না আওয়ামী লীগ আছে। দিলীপ বড়ুয়া, উনি গেল ইলেকশন করতে, কারণ যে ইলেকশন আপনি করেন না, আপনাকে আমি দেখবো মন্ত্রী যান ইলেকশন না করলে। তারপর দিলীপ বড়ুয়া ইলেকশন করলো না, তাকে কিন্তু মন্ত্রী বানিয়ে ফেললো। ইনু সাহেব 5 বছর উনি মন্ত্রী ছিলেন ইলেকশন না করে, ওই যে কথা দিচ্ছিলেন। আর খুব দুঃখের সাথে বলতে চাই, আমিনী সাহেব মরহুম ফজল হক আমিনী আমার খুব বন্ধু লোক ছিল, আপনি জানেন। আর সাইকুল্লাহ হাদিস আল্লাহ আজিজুল হক, আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তাকে, এবং আমি মনে করি ইসলাম শিরকুলে একজন, মানে সবাই তাকে শ্রদ্ধা করে, ভীষণ আলেম। তা ওনারা খুব দুঃখ করে গেছেন আমার কাছে। ওনারা এই যে আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য অপরিসীম কষ্ট তাদের আছে, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। আমি দুইজনকে বেল করেছি হাইকোর্ট থেকে। আপনি জানেন যে তাদের বিরুদ্ধে মার্ডার কেস বন্ধ হয়েছে, সেক্রেটারি সাহেবের বিরুদ্ধে, ওই মানে অশীতিপর বিরুদ্ধ। কিন্তু তাদের কিন্তু আপনারা একটু মূল্যায়ন করেন নাই। খুব দুর্ভাগ্য এটা, আমি বলতে চাই। ম্যাডাম জি এর কি অসুবিধা হইতো যে সাইকুলুদ্দিন সাহেবকে যদি ওনার ধর্মীয় উপদেষ্টা বানাইতেন? উনি তো এই ব্যাপারে আপনার আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন, পণ্ডিত ব্যক্তি। আর আমাদের আমিনী সাহেবকে যদি ধর্ম প্রতিমন্ত্রী বানাইতেন, তাহলে ওনাটা সম্মান নিয়ে যেতে পারতো, বা আপনাদেরকে কিছু করতেন। না না, আমরা বাদ দেন, এই যে করলেন না, কথা রাখলেন না। কথা দেওয়া ছিল, হ্যাঁ ছিল, কথা রাখেন না একটাও। এই যে কথা না রাখা,
রাজনীতিতে এই যে রেওয়াজ, না, আপনি বলছেন সেখানেই শেখ হাসিনা বেগম জিয়ার চেয়ে অনেকখানি অনেক এগিয়ে 100 মাইল সামনে কথা চলে দিয়ে গেছে। কথা রাখা, যদি কথা দিল বাবির বেটি একদম তাকে ওইটা করবি, বানাবি। আপনি বলছে লজ্জা সরাই দেবে, সরাবে। আপনি কোন আশ্বাস পেয়েছেন? না না, আমি এই আশ্বাস চাইতে যাই না, পাই নাই। যাদের কাছ থেকে পেয়েছিলাম তারা তারা দেয় তো নাই। রাখেন নাই। আর কোন নতুন করে আশ্বাস চাইতে পারি না জলিল ভাই। সো আপনার অ্যানালাইসিস কি, মানে লতিফ সিদ্দিকীর ইস্যুটা নিয়ে সেই অর্থে যে মাঠ গরম হলো না? না, এটা মাঠ এই কারণে সাধারণত এই ধরনের ইস্যুতে বাংলাদেশে যেভাবে ওনারা দেখতেছেন যে, এবং ব্যারিস্টার মিয়া আরেকটি কথা বলেছেন যে এটি কে তাকে দিয়ে বলালো, কোন কোন পত্র পত্রিকা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তিনি বললেন নাকি তাকে কেউ বলালো, বিশেষ কোন রাজনৈতিক স্বার্থ। আপনার লতিফ সিদ্দিকী সাহেবের প্যাটার্ন যদি দেখেন, তার বলার ভঙ্গিমা যদি দেখেন, তার অতীত কর্মকাণ্ড যদি দেখেন, তো এইগুলো কাউকে বলতে দেওয়া হয় না। উনি একটা ফাইলে, উনি যখন বস্ত্র এবং পাট মন্ত্রী ছিলেন, বলছে কি স্যার এইভাবে আমরা জমি বিক্রি করতে পারি না ওপেন টেন্ডার ছাড়া, এটা কোনো বিধি বিধানে নাই, তোমার বিধি বিধান লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করো, ফাইলে লিখে তো বললো। আবার চট্টলা সমিতিকে জমি দিবে, তো উনি লিখলেন যে আমি চট্টগ্রামের স্ত্রী চট্টগ্রামের সেই না তাদের যে ওই যে লবণ খেয়েছে, ই খায় না তারা, যে মেজবানি খেয়ে বিমোহিত তাদের প্রতি। শুধু এটা নয়, আরেকটি কারণ হচ্ছে জমি দেওয়ার পিছনে, যে আমি চট্টলা রমণীর পানি গ্রহণ করিয়াছি, সেই বিধায় আমি জমিটি 1,01,101 টাকা, সব কিন্তু এক আছে, খুব লেখাপড়া জানার লোক, উনি সব মিলে লিখতেন, ছন্দের কোনো পতন না ঘটে, 1,01,101 টাকায় জমি বরাদ্দ করা হইল পার্মানেন্ট। এটা তো ব্যক্তিগত প্রপার্টি, তো পার্সোনাল প্রপার্টি দিতে কোনো অসুবিধা নেই। এইটা অতীতে ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দিলাম, এটা নতুন না, রাষ্ট্রীয় সম্পত্তি দিতে তো কিছু এই নিয়ম যে আছে। মজার গণতন্ত্র, রাষ্ট্রীয় সম্পত্তি দেওয়ার কত কোনো নিয়ম কানুন আছে। এক্স্যাক্টলি এই যে মজার গণতন্ত্র, ওখানে একবার যদি এই গণতন্ত্রের চরকে আপনি উঠতে পারেন, তাইলে আর কোনো অসুবিধা নেই। ঘুরবেন নামবেন আর উঠবেন, নামবেন আর আপনি তাই করতেছেন, নামছেন আবার উঠবেন, আবার নামবেন আবার উঠবেন, এইটা তো গণতন্ত্রের সুবিধা। খুদা ভাই কি করলেন, 101 দাম দিয়ে তার বউরে দিয়ে দিলেন সবচেয়ে দামি জমি, যার দাম 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা দাম, সচিবালয়ের সামনে রেলওয়ের জমি ওনার হাতে ছিল, নাজমুল হুদা সাহেব দিয়ে দিচ্ছেন না, অস্বীকার করতে পারবেন? তা এটা হচ্ছে গণতন্ত্রের সুবিধা। আমরা সরিষা ছিলাম, গণতন্ত্রের কোনো নিয়ম কানুন নাই, এই তো গণতন্ত্র। আচ্ছা, আমরা সরিষা ছিলাম, আমি গেলাম যে স্যার আমি তো জমি সব মন্ত্রীরা নিচ্ছে, তোমার তো নিজের বাড়ি আছে, আমরা আছে, তো তুমি এখানে চাইতে পারো না, তুমি এফিডেভিটটা মিথ্যা করে দিয়ে আরেকজন নামে নাম দিলে, আমার স্যার এটা সম্ভব না। আমি কিন্তু কোনোদিন জমির জন্য দরখাস্ত করিনি, যেহেতু আমার ঢাকা বাড়ি আছে। কিন্তু গণতন্ত্রের সুবিধা, এই গণতন্ত্রের সুবিধা এটা যে আপনার 5টা থেকে আরো 5টা নিতে পারবেন। আপনি নিজে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পান 5 বছরের জন্য, তো ওই মন্ত্রণালয় বিক্রি করে দিয়ে চলে আসবেন, কেউ আপনাকে। কিন্তু কাজী ফিরোজুল ইসলাম, এই গণতন্ত্রের সুবিধার কথা আপনি বলছেন, অসুবিধা নেই, নিজে তো একজন মুক্তিযুদ্ধ দেশ, এই গণতন্ত্রের জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা? আরে জুলু ভাই, আমি তো আফসোস করি যে আমরা কেন এই গণতন্ত্রের শরীক হইতে পারি না আরো আগে, সেই আফসোস তো আমি মরতেছি। আমরা কেন এই গণতন্ত্র না করে ওই 9 বছর দেশ চালিলাম, যে প্রত্যেকটা করতে হবে, একজন মন্ত্রীকে যেতে হবে, যে মাসে 20টা বাড়ি পর্যবেক্ষণ করতে হবে ফ্যামিলি প্ল্যানিং উপরে, যে ঠিক মতন ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে কিনা, মেয়েদের সবকিছু সাপ্লাই হচ্ছে কিনা। কিন্তু সেই সময় তো তাতে করে তো লুটপাট বা দুর্নীতির কালিমা তো আপনাদের গা থেকে যায়নি। না, মোটেও যায় নাই। সেই কারণে দেখলাম যে অথচ এটি দুর্নীতিবাজ সরকার হিসেবেই তো চিহ্নিত ছিল। আর ওনাদের সুবিধা গণতন্ত্রের যে কেউ দুর্নীতিবাজ না, এই যে গণতন্ত্রের এত কিছু, এর মধ্যে কেউ গণতন্ত্র ওনাদের বলবে না, কারণ অধিকাংশ লোক হলো ওনাদের 2টি দলের পক্ষে এই দেশে, অধিকাংশ লোক। ওই যে উনি বলে যে রাস্তা 2 পাশ দিয়ে এখন সমস্ত লোক দাঁড়িয়ে থাকে, ওনাদের জন্য বুক থাপড়া হাসান কান্দাকাটি করতেছে, কেন আপনারা ক্ষমতা গেলেন না। এবং এরা ক্ষমতা আসার পরে কিন্তু ওই এলাকায় আরো যা আছে, আলু খাত বেগুন খাত সব তারা খাবে, কিছু বলার নাই, কারণ দিস ইজ গণতন্ত্র, এইটি হলো গণতন্ত্রের দেশের। আমরা তো ভুল করছিলাম, এখন তো বলি যে আমরা ভুল করছিলাম 9 বছর দেশ চালাই, আপনাদের তো গণতন্ত্রের নৌকা চালাই দিলে তো কাজ শেষ হয়ে যেত আমাদের, আমরা পারিনি তো ওটা। ভবিষ্যতে গেলে কি করবেন?
এই তো গণতন্ত্র আসি আর ভবিষ্যতে এই যাবো গণতন্ত্র কি? করবেন। এখন তো ও গণতন্ত্র, আর এখন তো মতি সদস্য আছে, অংশীদারি এখন তো গণতন্ত্র আছে, কিন্তু এর মধ্যে একটা ভেজাল করে ফেলেছি, ওই বৈজ্ঞানিক গণতন্ত্র চালু করতেছে। এখন তো আমরা আপনাদের সাথে দেখতেছি যে গণতন্ত্রের এটা কি না হলে এই ধরনের কাজ কি করা যায়? একজন মন্ত্রী কি এইভাবে ওপেন টেন্ডার ছাড়া বিধিবিধান না মেনে আইন কানুনের তক্কা না করে দিতে পারে? হুদা সাহেব দিচ্ছিল, আপনারা তো তার বিরুদ্ধে কিছু করলেন না। হুদা সাহেবের পরে তো তাকে তো মন্ত্রিত্ব যেতে হয়নি, সেই ওই অবস্থায় যেতে হয়নি, ওই কারণে যেতে হয়নি, লতিফ সিদ্দিকীর যেতে হচ্ছে। কিন্তু হুদা সাহেব কিন্তু লতিফ সিদ্দিকীও তো সেই কারণে যাচ্ছে না। এটা অন্য কারণ। সবাই বলে যে আরো সেই কারণে অন্য বক্তব্য দিকে গেছে, মূলত গেছে ধর্মের বিরুদ্ধে বক্তব্য বা সজীব জয় সম্পর্কে বলেছেন, মূল কারণ সেগুলো নিয়ে হয়তো যেতে পারে। কিন্তু এইগুলো জড় হয়েছে, কিন্তু গণমাধ্যমে এসছে, কিন্তু সরকারের দিক থেকে তো বলা হয়নি এই অপরাধ। এটা সিরিয়াসলি নেওয়া হয়েছে, সিরিয়াসলি নেওয়া হয়েছে। আপনি কি তাই মনে করেন যে লতিফ সিদ্দিকীর এইসব অপকর্ম বা দুর্নীতি সেগুলোর জন্য? সেগুলো তো আমরা দেখছি না। মানে আপনি যেটা বলছেন যে পত্রিকায় আসছে কর্মকর্তা যেটা ফিরোজুর হিসাব বললেন, আর অন ডিটেইল অনেক কিছু আসছে, কিন্তু এই কারণে নিয়ে কোনো আলোচনা হয়েছে সেটা আমার জানা নাই, শুনি নেই। তবে অনেকে যেটা বলেছেন, আজকেও 2-4 জন বলেছেন, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ সাহেব সম্পর্কে খুব অহেতুক অসত্য কথা নাকি বলেছেন, সেটাই নাকি মূল কারণ। আমি অবশ্য কিছুই জানি না। উনি ফিরোজুর হিসাব যেহেতু সরকারের অংশ, তিনি সেটা ভালো বলতে পারবেন যে কি কারণে গেছে সেটা। আর উনি যেটা বলতে চাচ্ছেন শুনেন, আমারও মানে কিছুদিন মন্ত্রী পরিষদের সদস্য আমি ছিলাম কিছুদিন, কিন্তু আমরা কোথায় কয়টা বাড়ি করছি, গাড়ি করছি, কোথায় কথা সম্পদ রেখেছি, সেটা ইতিহাস সবাই জানে, জানা উচিত। এটা আমি আপনাকে বলি যে 40 লক্ষ টাকা একটা লোন নিয়েছিলাম আমি 95 লক্ষ টাকা শোধ দিয়েছি এটার, এই 40 লক্ষ হাউস বিল্ডিং লোন থেকে। যে কোনো লোক এটা জিজ্ঞেস করতে পারে করতে দিয়েছেন, এবং সে ওকালতি করে সেই পয়সায় আপনার কেস বলে আপনি কি না না শুনেন, তারপরে বলতে পারেন যে আপনার বাকি কোন বাড়িতে আমরা থাকি, সহকর্মীরা কিভাবে আমরা লাইফ লিড করি, এদেশে মানুষ জানে না। জানে আমরা কোন থেকে কত সম্পদ কোথায় রাখছি, ব্যাংকে কোথায় রাখছি, কোন জায়গায় রাখছি, এগুলো মানুষ জানে না। ভাই আপনারই লাইফ আমরা লিড করি, কোথায় অর্জন করছি, কোথায় লুট করছি। আরে ভাই আপনাকে দিয়ে আপনি দেশটা দেখেন কেন? গণতন্ত্রের সুবিধা ওইটা যে আপনার সহকর্মীরা যারা জীবনে 3 নাম্বার ছিল না, 4 আনা পয়সা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় নাই, তারা 1000 কোটি টাকা মালিক হয়ে বসেছে। কেন? কারণ যে আমি যে 10% জমা দিছি, আমি 10 কোটি টাকা জমা দিয়ে 100 কোটি টাকা আমি হোয়াইট করছি, আপনি ধরবেন কেমনে? সাইফুর রহমান সাহেব আইনি করছেন। আমি যদি যেখানে পাই চুরি করি, ডাকাতি করি, নিজের সাফাই নেই, সাংঘাতিক ব্যাপার। ব্যাপারটা হলো যে আপনি যদি সৎভাবে আর্ন করেন কোনো টাকা, মানে দেখাইতে পারেন দিস ইজ হাউ আই আর্ন ইট, সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স না দিলে ট্যাক্স দেওয়ার জন্য ব্যবস্থা করি না, জেলে তো যাবেনি। আবার সেটাকে আপনি বলতে পারেন যে আমি ট্যাক্স দিয়ে রাইট করলাম, কিন্তু ইনলিগাল টাকাকে ট্যাক্স দিয়ে রাইট করা, এটা তো রিয়েলি মানে আই ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ কুড ইট বি ওয়াই। আপনি লিগ্যাল টাকাটা যদি আপনি ট্যাক্স না দেন, না দিতে পারেন, তাহলে আপনি সেটা আপনার সেই টাকাটাকে লিগালাইজ করার জন্য, কারণ আপনি আর্ন করছেন, ব্যবসাগুলো করছেন, চাকরিগুলো করছেন, সেটা একটা সরকার ট্যাক্স দিল, আপনি এটা করলেন। কিন্তু আপনার জানতেই পাওয়া যাবে না কোথেকে আপনি আর্ন করছেন। এটা নট অনলি আনএথিক্যাল, এর চেয়ে ইমোরাল, ইলিগ্যাল আর কি হতে পারে? ইটস অ্যাবসলিউটলি রিডিকুলাস। সেটা তো করা হয়েছে আপনাদের টাইমে, অর্থমন্ত্রী সাহেব এই প্রসেসটা দিবেন বলে এটা কিন্তু আবার কন্টিনিউ করছে। মানে আপনারা ওই সরকার করতে, এটা অবশ্য আপনি ভালো বলেছেন, খুব সিনসিয়ার কথা বলেছেন, যে এই লুটপাটের রাজনীতির অংশ হয়ে আমরা এটাকে রিকগনিশন দিলাম যে বেস্ট ওয়ে অফ লিডিং পলিটিক্যাল আইডিয়াস, থট এন্ড গণতন্ত্র। এটা যদি মানে ধারণ করা যায় তাহলে অন্য কথা। তো আমার ধারণা কি জানেন, এরকম করতে করতে একটা অবস্থার সৃষ্টি হবে, যে অবস্থার পর জনগণ আর কাউকে ক্ষমা করবে না। এরপরে তারা রুখে দাঁড়াতে বাধ্য, যে এইভাবে একটা জাতি, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করব, যথেচ্ছাচারের ন্যায় ব্যবহার করব, সব আমি হজম করে নেব, এটা বেশি দিন চলবে না। এটার পরিবর্তন আসবেই এবং আসতেই হবে। আমি গভীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি যে একটা দিনে অ্যাকাউন্টেবিলিটি ইজ এ মাস্ট। ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ইন রেসপেক্ট অফ পলিটিক্স অর এভরিথিং, এনি লাইফ, সেটা অ্যাচিভ করতেই হবে আমাদেরকে। অ্যাচিভ করার অল্টারনেটিভ কিছু নাই। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া যে ভালো কথা বলছেন, যে উনি ওনাকে দিয়ে দেখতেছেন, আসলে আপনাকে দিয়ে তো সবকিছু দেখলে হবে না।
না না আপনাকে দেখতে হবে যে এটা কিন্তু আমি যেটা বলি সেটা হলো আমরা কে কি লাইফ লিড করছি এটা কিন্তু জানা সম্ভব, জানা সম্ভব। আমাদের যে রুটটা কি কি করছি না জানার কিছু নাই। কে কয় টাকা আয় করছি, কতটা ব্যয় করি, কিভাবে লাইফ লিড করি, কিভাবে মানে জীবন যাপন করি এটা কি জানতে পারে না? আমার নামে মিথ্যা মামলা দিয়ে যদি আপনি সাক্ষী করতে পারেন তাহলে আমার লাইফটা আমি কিভাবে লিড করছি সেই সাক্ষীটা আপনি বার করতে পারেন না। গো আমি মারছি কিনা, মানুষ হত্যা করছি কিনা, লুট করছি কিনা এটা বার করতে পারবেন না, এটা অসম্ভব না। পারা যায়। যেমন আমি যে কক্সবাজার গেলাম, কক্সবাজার এই যে আপনি বলছেন যে এবার নাকি 5 লক্ষ লোক বিদেশে গেছে মানে ঈদ প্রয়োজনের জন্য। আমি 9.5 বছর ইংল্যান্ড ছিলাম। আই হ্যাড মাই চেম্বার ইন ইংল্যান্ড, নাম্বার 1 স্টোন বিল্ডিং। আমরা তো ওই 10 বছর পর আইসি, আরেকবার মানে ছেলের বিয়ে ছিল, তাও যদি এরপরে বিয়ের সময় আমি যেতে পারি না, আমার ওয়াইফ গেছে, এই অবস্থা। মানে এরপরে যাওয়ার মানে এগুলি মানুষ জানে না, না জানার তো কথা না। আই হ্যাড 2 অপারেশন, 2টা অপারেশন বাংলাদেশে হয়েছে। কেউ বলতে পারবে না, বলে নাই যে এই অপারেশন বাংলাদেশে করতে পারেন। এখন আর একটা বলছে যে লাস্ট শুট হয়ে গেছে বলে এখন আর এখানে করা যাবে কিনা সন্দেহ, মানে এ ওপর যায়। বাট দ্যাট ইজ হোয়াট ইজ হাউ ইট ইজ হ্যাপেন। এখন এরা তো হচ্ছে আপনার দিকটা। না না, আমি তো 11 বছর ইংল্যান্ডে ট্রিটমেন্ট করছি, ইংল্যান্ডে ছিলাম 11 বছর। তারই পাল্টা আবার আছে, আমি গেলাম কক্সবাজারে। কক্সবাজারের যে জমিগুলো আপনি জানেন খুব কস্টলি ল্যান্ড সি বিচের, সেই জমিগুলো দেখা গেল যে আপনাদের একজন মন্ত্রী 3-4টে প্লট একজন মন্ত্রী পাইলাম, তো উনি ভূমিমন্ত্রী ছিলেন, নাম করবো না, উনি 4টে প্লট নিয়েছেন বেনামে। আমি গেলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা কিছু সম্পদ জমি কিনবো ওখানে। তারপরে আমার কাছে আসলো একদম, সে বললো যে এই 4টে প্লট একসাথে আছে, একদম 12 বিঘা, 3 কিনতে পারেন, আপনি কিনতে পারেন এটা। তাহলে এইটা স্যার আমরা চলে আসতেছি, ঢাকা বসে কথাবার্তা হবে। আমি হোটেল থেকে ঢাকা আসলাম, ঢাকা আসলো পরে দেখলাম যে আপনার এক কলিগ, আমি ভাই মাফ চাই, আমরা এই জমি টমি স্টক এক্সচেঞ্জের টাকা দিয়ে এটা আমরা কিনতে পারবো না। গেল তো এই যে যখন যে মন্ত্রী থাকে গোটা দেশটা মনে করে আমার, আমি বলতেছিলাম মনে কিছু না, সকলে মনে করে বাপের সম্পত্তি, এটা বাপ দিয়ে গেছে আমাদের, এইটা হলো গণতন্ত্র, রাষ্ট্রটা বাপের, এইটা গণতন্ত্রের সুফল। আর কি করবো, এই গণতন্ত্র করেই অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশড হয়েছে পৃথিবীর বহু দেশে। না কিন্তু সেটি আপনি আজকে 43 বছর পরে আবার 90-এর পরে যদি আরেকটা ধাপ বলি, তারপরে কি আপনি এখনো সেরকম আশা করতে পারেন যে হবে? কিভাবে হবে? মানুষ হয়তো দাঁড়াবে, মানুষ কখন দাঁড়াবে, কার নেতৃত্বে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, এটা অনাচারের মধ্য দিয়ে মানুষ ফুসে উঠবে কিনা, নাকি স্বাভাবিক প্রক্রিয়া কিছু হওয়া সম্ভব কিনা মনে করেন আপনি? কারণ আজকে পর্যন্ত বাংলাদেশে একটি প্রতিষ্ঠান নেই, এমনকি একটি গণতন্ত্রের যে প্রাথমিক ভিত্তি যেটি নির্বাচন, এটা নির্বাচনী প্রক্রিয়া পর্যন্ত এস্টাবলিশ করা যায়নি, এটা ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এটা আপনি খুব অত্যন্ত রাইটলি বলেছেন যে প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু ইনস্টিটিউশন হিসাবে যেটা বলা হয় আর কি, ইনস্টিটিউশন হিসাবে প্রায় সবগুলি আমরা ধ্বংস করে ফেলেছি, প্রায় সবগুলি ধ্বংস করে ফেলেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা হলো ইলাস্টিসিটি, আবার আপনি টানলে লম্বা হয়, এটার ইলাস্টিসিটির একটা লিমিট আছে। ইফ ইট ক্রসেস দ্য লিমিট তখন কিন্তু আর বৃদ্ধি পায় না, ফুটে যায়। আপনার যে সমস্ত বেলুন বাতাস দিচ্ছেন বড় হচ্ছে, কিন্তু যারও একটা লিমিটেশন আছে, তারপর ফেটে যায়। আমরা সব দিক দিয়ে এরকম ফেটে যাওয়ার অবস্থায় চলে আসছি। সেই জন্য আমার একটা ধারণা যে টার্ন ব্যাক করবি, এইভাবে একটা জাতি একটা চলতে পারে না। শুধু খালি ইলেক্টেড হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব, অধিকাংশ পেয়েছেন তিনি, প্রাইম মিনিস্টার পাকিস্তান, ইয়াহিয়া দিলেন না, বা পাকিস্তানিরা দিলেন না, বা ভুট্টো সাহেব দিতে চাইলেন না, দেশটা স্বাধীন হলো, যুদ্ধ করে স্বাধীন হলো। বাঙালিরা যুদ্ধ করতে পারে সেটাকেও বুঝতে পারে নাই, যুদ্ধ করে স্বাধীন হলো। সুতরাং আমার বিশ্বাস যে এই বঞ্চনা এবং এই ডিপ্রাইভেশন অফ হিউম্যান বিং আর শ্রেণীভেদে, সেই 22 পরিবারের কথা আমরা কত শুনেছি, সেই 6 দফা আন্দোলনের কত ইচ্ছা কাহিনী সবাই জানে, সকলেই জানে। ফিরোজুল সাহেবেরও রাস্তায় ছিলেন, আমরাও রাস্তায় ছিলাম, সবাই জানে। তারপরে আজকে কত হাজার কোটি পরিবার হয়েছে, মিডল ক্লাস বলতে কোনো এক্সিস্টেন্স আছে কিনা, আর নিজের শ্রেণীর কথা তো কেউ কল্পনাও করতে পারে না। এভাবে একটা জাতি চলতে পারে না, চলার প্রশ্ন ওঠে না। আমি মনে করি আমাদের ইয়াঙ্গার জেনারেশন সেই জন্য যথেষ্ট ইন্টেলিজেন্ট আর কম্পারেটিভলি, এবং তাদের বিশেষ করে সায়েন্টিফিক অ্যানালাইসিসে দেখা গেছে যে বাংলাদেশের কিন্তু বিদেশে যারা যাচ্ছে, বিশেষ আমাদের ছেলেরা আমেরিকাতে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় কম্পারেটিভলি তারা অনেক দেশের চেয়ে ভালো করছে। সুতরাং সেই জন্য তাদের দেশপ্রেম, অনেকের দেশপ্রেম আছে। যে 30 লক্ষ 33 লক্ষ আমাদের শেয়ার বাজারে যারা মার খেয়ে মরে গেল, এরা কিন্তু কেউই চুরি ডাকাতি করে নাই, তারা ইনভেস্টমেন্ট করেছে, চেয়েছিল বাঁচতে, সুন্দরভাবে বাঁচতে। দে লস্ট
দে হ্যাভ লস্ট এভরিথিং। এর থেকে যে শিক্ষাটা আসছে আমি মনে করি সম্ভবত বেশি দূরে নয়, যে যখন আমাদের তথাকথিত এই যে রাজনীতির কথা তিনি ফিরোজুল হিসাব গণতন্ত্রের সমস্ত লুটপাট রয়েছে, এবং আপনি বলেছেন যে গণতন্ত্র লুটপাট কেন, এরশাদ সাহেবের আমলে তো লুটপাটের কারণেই সেই ক্ষমতাচ্যুত হয়েছে, সেটাও সকলে জানে। সুতরাং এটা শুধু খালি গণতন্ত্রের দোষ দিয়েও লাভ নাই। স্বৈরতন্ত্র আমরা দেখেছি, এরশাদ সাহেব আমরা দেখেছি, জিয়া রহমান সাহেবের আমল দেখেছি, বিএনপির আমল দেখেছি, জাতীয় পার্টির আমল দেখেছি, শেখ হাসিনার আমল দেখছি, সব এগুলি করে সব দেখা অলমোস্ট টেস্ট শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে রুখে দাঁড়াবার সুযোগ মনে আসছে, যে হিসেবে রুখে দাঁড়া হবে অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, এবং একটা অ্যাকাউন্টেবিলিটি সরকারের মধ্যে আসবে। এবং গণতন্ত্রের বিতে আপনি যেটা বলছেন যে একবার নাড়াচাড়া শেষ হয়ে গেছে, এটাও রুখে দাঁড়াবার সম্ভাবনা আমার যথেষ্ট বিশ্বাস আছে। এবং বাঙালি কিন্তু মরতে মরতে বেঁচে যায়, এই গণতন্ত্র মরতে মরতে বেঁচে যাবে, এবং সব শেষ হতে এমন টার্ন করবে ইনশাল্লাহ, যাতে করে এই দুর্নীতিবাজ এবং অন্যায়কারী, মিথ্যাবাদী, পাপাচারের সঙ্গে সংযুক্ত যারা রয়েছে তারা অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এবং সত্যিকারের দেশপ্রেম মানুষ জেগে যাবে, এবং আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ সুরক্ষিত হবে। আসলে আমি একদমই এইটার বিরুদ্ধে বলতে চাই, এই নেতৃত্ব দিয়ে ওনার বিশ্বাসের বিরুদ্ধে বলতে চান? আমার বিশ্বাস, মানে উনি কিন্তু একবারও বলেননি যে উনি সেটা করবেন বা ওনার দলই সেটি করবে, সেটা কিন্তু একবারও বলেননি। নেতৃত্ব দেখতেছি জিল্লু ভাই একদম হতাশ। বরং আমি উল্টে বলবো, ওনার যদি ক্ষমতা আসে এর থেকে 10 গুণ হবে। উনি তো বলেননি যে অর্থাৎ এই নেতৃত্ব দিয়ে কখনো হবে না, কারণ টোটাল যে জায়গাটা তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেছে। এরশাদ সাহেবকে বলেন, তার সময় টোটাল বাজেটের মধ্যে জাতীয় বাজেট কয় টাকা ছিল, কে কি করছে হিসাব তো নিলেন না, খালি মামলা দিলেন। এতগুলো মামলা দিচ্ছেন, হিসাব নিচ্ছেন কে কি কয় টাকা করছে, ব্যাংক ব্যালেন্স কত ছিল, সবাই ব্যাকগ্রাউন্ড ছিল তখন মন্ত্রীদের। প্রতি মুহূর্তে উনি নিজে সবার খোঁজ খবর রাখতেন, কে কি করতেছে। একটা টেলিফোন এলে উনি জানতেন যে কারের সাথে টেলিফোনে কি কথা বলে। এখন আপনার খবর রাখেন, ওই যে মন্ত্রী তো দিয়েছে বিষ্ণুকে সাইডে দিচ্ছেন 5 বছরের জন্য, আর তো খবর নাই, সে যাইছে দিয়ে করতেছে। এগুলো বলে তো লাভ নাই। সব থেকে মানুষের কাছে আপনি খবর নেন যে ডেভেলপমেন্ট হয়েছে আইব খানের বেলা, হয়েছে এরশাদ সাহেবের আমলে, সব কিছু রাস্তাঘাট উন্নয়ন টুন্নয়ন সব হচ্ছে। এরপরে তো একটা অবাধ লুটপাট হয়ে গেছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছিলাম রফিক ভাই। সেই বৈষম্য ছিল ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান। আমাদের পূর্ব পাকিস্তানের মানুষকে তারা খুব ছোট মনে করতো, আমরা দেখছি তো ছোটখাটো। সিএসপি থেকে শুরু করে সব অফিসার তারা ছিল, শতকরা 5 জন ছিল সেনাবাহিনীতে বাঙালি। তারা সব জায়গাটা বৈষম্য, এবং ব্যবসা বাণিজ্য 22 পরিবারের সৃষ্টি করলো, তার মধ্যে বাঙালি একজনও নেই, উঠতেই দেয়নি। তার মধ্যে এই বৈষম্যের মধ্যে বঙ্গবন্ধু রুখে দাঁড়ালেন, 6 দফা দিলেন। 6 দফার ভিত্তিতে গোটা বাঙালি জাতি তাকে নিরঙ্কুশভাবে সংঘর্ষ করলেন। পাকিস্তানের কোনো ভোটই মধ্যে লাগলো না। এরপরে যখন ক্ষমতা দিল না, তখন স্বাধীনতার ডাক দিলেন, এবং সেই স্বাধীনতায় গোটা বাঙালির জাতি ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, মুসলিমও কিছু লোক বিরুদ্ধে করবে, সবসময় থাকি, এটা তাকে আমি ধরি না। আমরা ধরবো যে স্বাধীনতা যুদ্ধের পক্ষে এদেশে 99% লোক ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পরে কিন্তু আমরা যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, প্রতি মুহূর্তে সেই আশা খালি দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই আশা প্রতিফলন দেখিনি। হ্যাঁ, দেশ অনেক এগিয়ে গেছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এটা শুধু একটি সরকারের আমলই হয়নি, এটা একটা ধারাবাহিকতা। আমাদের বঙ্গবন্ধু সেতু এটা এক সরকার আমলে হয় নাই। এসে সব শুরু করেছিলেন, আপনারা কাজ করেছেন, আওয়ামী লীগ শেষ করেছে। ধারাবাহিকতা। এখন আবার একটি পদ্মা সেতু শুরু হতে যাচ্ছে, এই যে 4 লেনগুলো হয়ে যাচ্ছে, এই যাচ্ছে ইত্যাদি। একদিন তো হয় না, এগুলো দেশ অনেক দূর, গার্মেন্টসে অনেক দূর এগিয়ে গেছে, দেশ অনেক দূর এগিয়ে গেছে, মানুষও এগিয়ে গেছে। শেয়ার বাজার তো একসাথে লুটপাট করা হয়েছে বিএনপি আওয়ামী লীগ মিলে, আমরা তো কথা কই না, একসাথে লুটপাট হয়েছে, কিন্তু আর বিচার হয়নি, তো হবে না, কখনো বিচার হবে না। খালি আমাদের কথা বলেন, আপনারা তো এইটার বুদ্ধি একদিন হরতাল দিলেন না। এরশাদ সাহেব তো তবু গেছিল, যে সাধারণ বিনিয়োগকারীদের পাশে বসলো, দাঁড়াইছিল, বলছিলাম তোমাদের সাথে আসি। কিন্তু আমাদের দল একটি হরতাল দিয়ে দেশকে অচল করার মতো অবস্থা নাই। কিন্তু আপনারা দেন নাই এই কারণে যে ওইটার ভাগ আপনারা পেয়েছেন। সেই জন্য আমাদের কাছে রেকর্ড পর্চা আছে, অস্বীকার করার কিছু নেই। এই যে কক্সবাজারের ইন্টার জমি নিয়ে গেছেন আপনারা, ঢাকার শহরে যত অ্যাভেনিউ প্রপার্টি, আমি অ্যাভেনিউ প্রপার্টি সেলের চেয়ারম্যান ছিলাম।
আমার নেতৃত্বে ওয়ান ম্যান কমিটি সারা দেশে কোথায় প্রপার্টি অ্যাবান্ডেন্ট আছে এগুলো সব বাইর করে একটা গেজেট করে লিস্ট করে দিয়ে আসা হয়েছে। ওনারা এসে দেখে কি যে এত ভালো জিনিসটা পাই নাই, এই কেতাবের মধ্যে তো সারা বাংলাদেশের সবকিছু আছে। অতএব দেওয়া শুরু করলো, কয়ে যে আপনি নেবেন মাছের বাগার মতন, গুলশানে নেবেন না ধানমন্ডি, গুলশান, কয়ে যান গুলশানের 50 লাখ দেবেন, ধানমন্ডি নিলে 30 লাখ দেবেন, এক বিয়ে করে জায়গা রাতি আপনার সবাইকে দিয়ে দিচ্ছেন। এখন গভর্নমেন্ট এসে বন্ধ করছে। এইগুলো কিন্তু ভালো লক্ষণ না। কিন্তু তারপর আমি বলবো যে ওই যে গণতন্ত্রের সুবিধা, ওইটা কেউ চোর বলবে না। আমি আপনাকে আল্লাহ মাওলানা সাহসবি অমুক বলবো, আপনিও ক্ষমতা এলে আমার তাই বলবেন। অতএব আমরা কেউ কিছু কব না, আসল ঘটলো তাই। নাহলে এই সমস্ত কাজের জন্য কি হয় মন্ত্রীর, কিভাবে এই সম্পত্তিগুলো এমন প্রপার্টি সরকারি সম্পত্তি আপনি কিভাবে বিক্রি করলেন, কেন বিক্রি করলেন, কার কাছে বিক্রি করলেন? ওনাদের কর্মী ছাড়া, আমাদের নেতা ছাড়া কি বাইরে কেউ পেয়েছে? ওপেন টেন্ডার হয়েছে, সেম লতিফে দিয়ে করেছে। অতএব কেউ একটা ভালো অবস্থায় কারো রেকর্ডই ভালো নয় আপনি বলছেন। আমরা শেষের দিকে ব্যারিস্টার মিয়া যদি 2 মিনিট আপনি কনক্লুড করেন। ফিরোজ রশিদ সাহেব কিছু অভিযোগের কথা বলেছেন, এইগুলি সম্পর্কে ডকুমেন্টারি ছাড়া এভাবে বলা মানে ওনারটা সত্য বা অসত্য সেটা আমি কোনো কিছু বলতে পারবো না। আর যেই ঘটনাটার কথা তিনি বলছেন আমি সরকারের কোনো অংশীদারও ছিলাম না, যাই সেই কথা বলে আমি শিফট করতে চাচ্ছি না যে আমার কোনো রেসপন্সিবিলিটি নাই। যদি আপনার পরে আপনি অনেক আগে ছিলেন, আমাদের সময় আমি কখনো দেখি নাই যে বাড়ি দিয়েছেন আবার এটার কিন্তু জবাব একসময় দিতেই হবে। এবং যেটা ফিরোজ রশিদ সাহেব একেবারেই মনে করছেন যেটার পরিবর্তন হবে না, গণতন্ত্রে হয় না। আমি কিন্তু গণতন্ত্রের মূল বেসিক প্রিন্সিপাল অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি হলো ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ইন অল অ্যাকশনস। আবার প্রতিটি কাজের সকলের কাছে বলতে হবে। এই যে ধরেন ইন্ডিয়াতে একজন মিনিস্টার, মাননীয় চিফ মিনিস্টার, কত পাওয়ারফুল চিফ মিনিস্টার, এত বছর পরে জয়ললিতা, হ্যাঁ জয়ললিতা জেলে গেলেন। এটা কিন্তু ডেমোক্রেসি আছে বলেই সেটা সম্ভব হয়েছে, কিন্তু ডেমোক্রেসি না থাকলে কিন্তু হতো না। কাউকে বলতে পারে যে না হতো, কিন্তু আমি মনে করি না। এবং সেখানে যত আপনার ডিক্টেটরশিপের মাধ্যমেই কিন্তু সব আমরা তো দেখেছি, সেই আপনার লিবিয়ার কর্নেল গাদ্দাফি বলেন, ইরাক বলেন, মানে পৃথিবীর ইতিহাসে তো ডিক্টেটররা বা ইভেন ইরানের ইতিহাসে বলেন, ওনারা সব অ্যাচিভ করে গেছে, এইটুকু কিন্তু পৃথিবীর ইতিহাস বলে না। এমনকি পাকিস্তানও যদি, পাকিস্তান তো ভাঙতোই না, যদি এই ডিক্টেটরশিপ বা মিলিটারি শাসন না আসতো পাকিস্তান ভাঙতো না। পাকিস্তানে যদি গণতন্ত্র অ্যাক্ট করার সুযোগ দেওয়া হতো তাহলে আজকে পাকিস্তান ভাঙতো না, এটা বিনা দ্বিধায় বলা চলে। সুতরাং আপনার গণতন্ত্রেই সব শেষ হয়ে গেছে। জনাব ফিরোজ রশিদ সাহেব যে কথাটা বললেন, আই ব্যাক টু ডিফার উইথ দ্যাট। আমি মনে করি যে পৃথিবীর ইতিহাস, সভ্যতার ইতিহাস, গণতান্ত্রিক ইতিহাস এবং আইনের শাসনের ইতিহাস, রুল অফ ল, তাই শিক্ষা আমাদেরকে দেয় গণতন্ত্র এটা অ্যাচিভ করবে। কোন গণতন্ত্রের মাধ্যমে এটা অ্যাচিভ করতে হবে, তার বিকল্প কোন পথ খোলা নাই। এবং সেটা মানব ইতিহাসেও নাই, আমাদের ইতিহাসও সেটা হবে না যে আপনি বাইরে থেকে ক্ষমতা দখল করে নিয়ে আইসা সব তাদেরকে মানে গণতান্ত্রিক যারা করতো তাদেরকে জেল জুলুম দিয়ে, হ্যাঁ অপরাধের বিচার হতে হবে, প্রত্যেকটি অপরাধের বিচার হওয়া উচিত। এবং যারা লুণ্ঠন করছে প্রত্যেক লুণ্ঠন করে সে যেই হোক না গেল, যার দলে হোক না গেল, তার বিচার জবাবদিহিতা এবং জনগণের। আপনার সবচেয়ে এখানে আনন্দের ব্যাপার হলো আমাদের দেশে যে আজকে ফরেন এক্সচেঞ্জ এত রিজার্ভ হয়েছে, ফরেন এক্সচেঞ্জ কারা আর্ন করছে? যারা গার্মেন্টসের ফ্যাক্টরিতে চাকরি করছে 30 লক্ষ 40 লক্ষ মহিলা, আর হলো লেবার শ্রেণী যারা বিদেশে যাচ্ছে, আর কিছু কিছু কৃষিখাত যারা করছে বিদেশে রপ্তানি করছে, এরা সকল কিন্তু নিম্ন শ্রেণীর দরিদ্র শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, এরাই কিন্তু আর্ন করছে। আর উপর শ্রেণীর মানুষরা কিন্তু স্পেন্ড করছে, শুধু বুক করছে, মানে বুকবাদী সমাজের বুকের অংশটা পাচ্ছে উপর তারা, আর সাধারণ মানুষ যারা আর্ন করছে তারা কিন্তু সেটা পাচ্ছে না। সেটার দিকে আমাদের যেতে হবে এবং যাবে বলে আমি মনে করি। আমি নিরাশ নই। আমার কথাই আসলেন, এই যে গণতন্ত্র করে গোটা দেশ টেকেই ফেলাচ্ছে, খালি গণতন্ত্র, কথায় গণতন্ত্র। গণতন্ত্র কোন চ্যাপ্টার আছে যে আপনি যাই ছেদি করতে পারবেন, যাই ছেদি বলতে পারবেন, যাই ছেদি খাইতে পারবেন? পৃথিবীর অন্য দেশে গণতন্ত্র আমরা দেখি না। ওই যে একটা অসুবিধা যে রাস্তার দুই পারে লক্ষ লক্ষ লোক, আপনি বললেন একটু আগে যে আমরা যখন যাই
মানুষ খালি ফুল সিটি থেকে 2 পরে, এইটা হলো অসুবিধা আমাদের। তো এইটা যদি হয়, ওরা তো জানি যে আমাদের জনপ্রিয়তা, 2টা দলের জনপ্রিয়তা হচ্ছে দেশের 80% মানুষ, তাদের পক্ষে যা করবে সেটাই তো মানুষ মানবে। তো এই হলো গণতন্ত্রের অবস্থা। সেই জন্য আমি হতাশা পাই। আপনি জয়ললিতার রেফারেন্স দিলেন, আমাদের দেশের এটা দেখাইতে পারবেন আদার নিঃস্বাদ যে কাউকে জেলে যাইতে হয়েছে? হয়নি। আপনারা যখন যাবেন, আপনার নেত্রী 5000 উকিল থাকে সাথে, আর পিছের সারা ঢাকা শহরের লোকজন কই দেন যে তোমরা যে এখানে স্লোগান দেবা, তখন জজ সাহেব যিনি থাকেন তিনি কি বিচার করবেন না আগে সরে যাবেন এজলাস থেকে? উনি একটা তারিখ দিয়ে সরে যান যে আমি এখন কিছু করতে পারবো না। তখন তারা বলে কি যে তাহলে আর ওনার হাজিরা দিয়ে মকুব করলাম, আর হাজিরা দিতে পারে, কারণ কোর্টের পরিবেশ ঠিক থাকে না। তো সেই গণতন্ত্র, এই গণতন্ত্র, জয়ললিতার দেশের গণতন্ত্র, ভারতের গণতন্ত্র, এটার সাথে আমাদের কম্পেয়ার করলে আমরাও লজ্জা পাই, ওরাও লজ্জা পাই। আমাদের প্র্যাকটিক্যাল হতে পারে রফিক ভাই, এইখানে যেটা আমরা যেখানে যাইতেছি, এইখান থেকে সবাইকে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। এবং আপনি যেটা বলছেন আমিও একমত যে আর না, যথেষ্ট হয়ে গেছে। এইখান থেকে যদি সবাই একটা শিক্ষা তো হলেও না, 111 বড় শিক্ষা হয় নাই, এখান থেকে একটা শিক্ষা নিতে পারি তাহলে ভালো হবে। তবে আপনাদেরকে আমি তারপরও বিদায় বেলা একটা ধন্যবাদ দিয়ে যাচ্ছি যে আপনারা এখন ওই যে আমাদের যে পাশ্চাত্যের গণতন্ত্র সেটাকে সম্পূর্ণভাবে আপনারা ফলো করতেছেন। ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে আপনারা, যার জন্য আপনারা রাজপথ গরম করেন না, এই জন্য আপনাকে আবার ধন্যবাদ। এই ধন্যবাদ কি প্রশংসার সূচক কিনা অন্য কোন অর্থ বহন করে সেটি দর্শকরা বিচার করবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চিত্রমাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেইল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠানটি ইতিমধ্যে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন। আমন্ত্রণ রইল ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং কাজী ফিরোজ রশিদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, এনাফ ইজ এনাফ। এবং 2 অতিথি দু প্রান্তে বসা, একজনের অবস্থান আধা সরকারি আধা বিরোধী, অন্যজন পুরো দুস্তুর বিরোধী দল, যদিও সক্রিয়তা সেই অর্থে খুব একটা দেখাতে পারছেন সেটি তার কথায়ও প্রতীয়মান হয়নি। যদিও তিনি মনে করেন, বিশ্বাস করেন যে অবস্থায় সে দেশ দাঁড়িয়েছে, বিশেষ কারো উপরে তিনি দায় চাপাননি। আবার কাউকে এই দেশটির এত কিছু, যা কিছু ভালো তার জন্য কৃতিত্ব দেননি। কৃতিত্ব যা দিয়েছেন সেই গার্মেন্টস শ্রমিকদের কৃতিত্ব যা দিয়েছেন, প্রবাসী যে শ্রমিকরা খাটছে তাদের কৃতিত্ব যা দিয়েছেন, কৃষকদের, সেই অর্থে কৃতিত্ব দাবি করবার মতো কোনো রাজনৈতিক নেতৃত্ব বা দলকেও তিনি কৃতিত্ব দেননি। তবে তিনি মনে করেন বাংলাদেশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তার অপর প্রান্তে যিনি বসা তিনিও মনে করেন এই অবস্থা আর চলতে পারে না। এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, ফেটে পড়তে পারে, যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। কিভাবে হবে, কার দ্বারা হবে, সে বিষয়ে অবশ্য ওনারা কেউই এখন নিশ্চিত নন। এমনকি ওনারা নিজেরাও বলতে পারেন না, যারা মুক্তিযুদ্ধ করেছেন, সেই সময় নেতৃত্ব দিয়েছেন, দেশে বিভিন্ন সময় গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিয়েছেন, জেলে গেছেন বহুবার, তারাও বলতে পারেন না যে আমরাই নেতৃত্ব দিব বা আমার দল, আমার গোষ্ঠী নেতৃত্ব দেবে। এরকম একটা অচল অবস্থার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এবং সেখানে মিস্টার কাজী ফিরোজ রশিদ যে গণতন্ত্র, তিনি গণতন্ত্রের সুবিধা বলছেন, আসলে এই গণতন্ত্র মুষ্টিমের গণতন্ত্র, মুষ্টিমের কিছু মানুষ সুবিধা পাচ্ছে, দেশের অধিকাংশ মানুষ পাচ্ছে না। তার কথায় তিনি একটু স্যাটায়ার করে বলেছেন এবং সেটি সবাই বুঝতে পারেন। তারা যে গণতন্ত্রের অংশীদারিত্বের গণতন্ত্র কেউ কেউ হয়তো বলে থাকেন, কিন্তু তিনি একটি নতুন নামকরণ করেছেন। আজকের যে গণতন্ত্র, বৈজ্ঞানিক গণতন্ত্র। একসময় বাংলাদেশের মানুষ বৈজ্ঞানিক সমাজতন্ত্র শুনেছে এবং সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পরিণতি কি, তার নেতাদের কি হাল হকিকত, সেটিও তিনি আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করেছেন এবং আজকে বাংলাদেশ আছে বৈজ্ঞানিক গণতন্ত্রের মধ্যে। আর ওদিকে মিস্টার রফিকুল ইসলাম মিয়া, তিনি এখন অনেকে বলে থাকেন যে দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে, দেশে এক ধরনের শান্তি বিরাজ করছে, সেই অর্থে কোনো প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, বিক্ষোভ নেই। কিন্তু তিনি বলছেন যে সব ভালো ভালো নয়, সব শান্তি নয়। আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু সেই শান্তি যেন প্রকৃত শান্তি হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।